বাংলাদেশে বড় চীনা বিনিয়োগ ও শিল্প কারখানা স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত, ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষেরা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজতে ইসলাম, লিয়াজো কমিটির বৈঠকে সিদ্ধান্ত। এবং ১৮ মাসে গাজায় ১৫,০০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল, যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের বিচার চায় জাতিসংঘ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাক্ষাৎকারে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়েও কথা বলেন তিনি। চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্য সেবা পেতে চায়। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দেশটির প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার রাতে জরুরি বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমানোর প্রচেষ্টা করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা জ্বালানি, শিল্প খাত সহ বিভিন্ন পণ্য আমদানি করি আর পোশাক সহ চামড়া শিল্প রপ্তানি করে থাকি। যে শুল্ক আরোপ করা হয়েছে সেটি কার্যকর হবে ৯ এপ্রিল থেকে। আমাদের হাতে এখনো সময় আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে যেহেতু আন্তর্জাতিকভাবে সরাসরি মার্কিন প্রশাসনের যোগাযোগ, তাই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য, এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে, ইনক্লুডিং আমাদের এমবেসি ইন আমেরিকা এবং আমেরিকান এমবেসি ইন বাংলাদেশ, আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি। আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। পবিত্র ঈদ উল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস। সরকারি বেসরকারি অফিসে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদের আনন্দে মেতে উঠেছে সবাই। এদিকে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ের প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। এদিকে আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষেরা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবেন, এটা বিএনপির জোরালো দাবি। তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশও একমত হয়েছে। রাজধানীর গুলশানে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। পরে হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, নায়েবে আমির আহমেদ আব্দুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের
জন্য মামলা দায়ের করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী এমপি এবং তার দোসরদের বিরুদ্ধে, সেই মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই এবং জাতি অত্যন্ত প্রত্যাশা করে, সমগ্র জাতি উদ্গ্রীব যে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। সেই জন্য আমরা প্রস্তাব করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক। সরকারি সফরে আজ রোববার রাশিয়া গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে তিনি 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে সেনাপ্রধান ক্রোয়েশিয়া, রাশিয়া সামরিক এবং বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী 12 এপ্রিল দেশে ফিরবেন সেনাপ্রধান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি SUF মুকরেমা রেজা মারা গেছেন। তার বয়স হয়েছিল 71 বছর। শনিবার রাত 3:45 এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। মুকরেমা রেজা শারীরিক নানা জটিলতা নিয়ে 1 সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবর পেয়ে ঈদের আগের দিন 30 মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন তার একমাত্র মেয়ে কোকো সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিথি। মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে 2015 সালে কোকো মারা যান। তারপর মেয়ে জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনেই থাকতেন সিথি। মুকরেমা রেজার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। তারা পৃথক শোক বার্তায় মরহুমা রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবারে গাজায় ইসরায়েলি হামলার খবর। গত 23 মার্চ দক্ষিণ গাজায় 15 জন জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মী হত্যার ঘটনায় সৈন্যরা ভুল করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন একজন স্বাস্থ্যকর্মীর ফোনে এসব ভিডিও এবং হত্যার দৃশ্য প্রকাশ হওয়ার পর দায় স্বীকার করেছে তারা। এই ঘটনায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি বাহিনীর বিচার দাবি করেছে জাতিসংঘ, জানাচ্ছেন জাবালুন নূর। 2 সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে রেড ক্রসের 15 স্বাস্থ্যকর্মীকে। পরে মঙ্গলবার তারা জানায় নিহতরা গাড়ির হেডলাইট অফ করে সন্দেহজনকভাবে চলাচল করছিল। Uncoordinated vehicles were identified advancing suspiciously toward IDF troops without headlights. শনিবার স্থানীয় একটি গণকবর থেকে এই 15 জন স্বাস্থ্যকর্মীর লাশ উদ্ধার করে রেড ক্রস। যানবাহনের সাথে মাটি চাপা দেয়া এসব নিহতদের একজন রাফাত রেদওয়ান। সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধারণ করেছিল 23 মার্চ ভোর রাতে তাদের হত্যা দৃশ্য। রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি ফায়ার ট্রাকের কনভয়ের কাছে প্রায় 5 মিনিট ধরে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় তাদের। And he recorded the whole event. His last words before being shot: "Forgive me, Mom. I just wanted to help people. I wanted to save lives." এই ঘটনায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক। Which raise further concerns over the commission of war crimes by the Israeli military. নিরস্ত্র এই নিহতদের অনেকের হাতে হ্যান্ডকাফ পরানো ছিল। একই সাথে কারো কারো শরীরে 20 থেকে 25টি গুলির চিহ্ন পাওয়া যায়। গত 18 মার্চ থেকে ইসরায়েলি দখলদারদের ক্রমাগত হামলায় গাজার ধোঁয়াচ্ছন্ন বাতাস এখন নিহতদের ছিন্ন বিচ্ছিন্ন অংশ বহন করছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজায় 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 19,000ই শিশু। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক এবং অটো ভ্যানের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। শনিবার সন্ধ্যায় ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ সাবস্টেশন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল, অন্যদিকে ভুইয়াগাতি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুরকার দিকে যাচ্ছিল। ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ এলাকায় অতিক্রম করার সময় ট্রাক এবং অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ 2 যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় সৎ মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর শ্বশুর বাড়ি রূপগঞ্জ থেকে সৎ বাবা বিল্লাল হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে বিল্লাল হোসেন ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় ওই নারীকে। ভুক্তভোগী ঘুমিয়ে পড়লে বাবা বিল্লাল হোসেন তাকে ধর্ষণ করে ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। এ সময় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা ওই নারীর স্বামী বিল্লাল হোসেনের মোবাইলে স্ত্রীর আপত্তিকর ছবি দেখতে পায় এবং বিষয়টি শাশুড়িকে জানান। এরপর বিল্লালের স্ত্রীর আপত্তিকর ভিডিও দেখে ক্ষিপ্ত হয় এবং বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনকে বিকেল ৮টায় কল্যাণদী এলাকায় আটক করে পুলিশে দেয়। কুষ্টিয়ার খোকসায় ধর্ষণের শিকার শিশুর বাড়িতে আগুন দেবার অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাদোয়া গ্রামে এই আগুন দেবার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করার পরের দিন এই ঘটনা ঘটেছে বলে শিশুর পরিবারের দাবি। ধর্ষণের শিকার শিশুর চাচা নিপুণ শেখ জানান, চলতি মাসের ১ তারিখে গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাদুয়া গ্রামের মৃত ইমান আলী কবিরাজের ছেলে আফজাল কাজী তার ৮ বছরের ভাতিজিকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ এনে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের ব্যবস্থার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দরা। মিছিলে টঙ্গী পূর্ব থানার সাবেক আহ্বায়ক সদস্য আল রাব্বি, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মোহাম্মদ শুভ, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, কলেজ শাখার সভাপতি প্রার্থী সৌরভ হোসেন, গাছা থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী আতিক উল্লাহ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকার দোহার এবং নবাবগঞ্জের এসএসসি ৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কলাকোপা জজ বাড়িতে আলোচনা ও পরিচিতি সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় প্রায় ২ শতাধিক ৯৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। স্কুল জীবনে রেখে যাওয়া নানা স্মৃতি তুলে ধরেন পরিচিতি সভায় প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী অনুষ্ঠানে সব মিলিয়ে মিলন মেলায় পরিণত হয় তাদের মাঝে। আগামীতে আরও বড় পরিসরে এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে পুনর্মিলনী করা হবে বলে জানান আয়োজকরাও। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় শত শত প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি নতুন বাজারস্থ চূড়া রাস্তার মোড় এলাকা প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার সদর রামু ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থী আবুল কাশেম বিটু। সার্বিক সহযোগিতায় ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি এবং প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ওসমান গনি ইলি। বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শহরের উপশহর নিজ প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই অভিষেক অনুষ্ঠিত হয়। বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক আলমগীর কবির। অভিষেক অনুষ্ঠানে রকিব হাসান রক্তিমকে সভাপতি এবং রেদওয়ানুল ইসলাম আকিবকে মহাসচিব করে কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রথমে পরিচিতি সভা এবং অভিষেক শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হাদিয়ার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মৃত আলী আহমেদের ছেলে ভুক্তভোগী জালাল আহমেদ বলেন, তার পৈতৃক সম্পত্তিতে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা চলমান থাকার পরেও স্থানীয় ফায়েজ আহমেদ দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা করেন। ভুক্তভোগী আদালতের অবমাননার বিষয়টি বললেও অভিযুক্ত ব্যক্তি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক বাড়ির নির্মাণ করলে তাতে বাধা দিতে গেলে ভুক্তভোগীকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয়। নিষেধাজ্ঞার বিষয়টি সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলামকে জানালে দ্রুত ঘটনাস্থলে পুলিশের বিশেষ একটি টিম পাঠান তিনি। গাউসুল আজম বিল বিরাসাত হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারীর পবিত্র বার্ষিক ওরস শরীফ মাইজ ভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। বিশ্ব ওলি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের পবিত্র মাজার শরীফে পূর্ণার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আওলাদে গাউসুল আজম মাইজ ভান্ডারে হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারের সদারতে ঔরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র মাজার শরীফ সমূহ জিয়ারত শেষে তিনি মাইজ ভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে ভক্তদের নিয়ে মিলাদ, কিয়াম এবং মোনাজাতে অংশগ্রহণ করেন। গাইবান্ধার সাঘাটায় হলদিয়া ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচির ৪০ দিনের কাজের শ্রমিকের হালনাগাদের শ্রমিকের নিকট টাকা দাবির অভিযোগ উঠেছে। হলদিয়া ইউনিয়নের কালুরপাড়া সহ অন্যান্য গ্রামের শতাধিক শ্রমিক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ থেকে ২০ হাজার টাকা দাবির অভিযোগ করেন। এ বিষয়ে কর্মসৃজন কর্মসূচির ওই শতাধিক শ্রমিকরা বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশে বড় চীনা বিনিয়োগ ও শিল্প কারখানা স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত, ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষেরা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজতে ইসলাম, লিয়াজো কমিটির বৈঠকে সিদ্ধান্ত। এবং 18 মাসে গাজায় 15,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল, যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের বিচার চায় জাতিসংঘ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।